সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস নাম্বার 3। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন ব্যবহৃত গ্লাস সামগ্রীগুলো কিভাবে পরিষ্কার করা হয় সে টপিকগুলো। এক্ষেত্রে আমরা দেখব ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল। গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশলের ক্ষেত্রে পরিষ্কার গ্লাস সামগ্রী নিয়েই আমাদের ল্যাবে অবশ্যই কাজ শুরু করতে হবে। আমরা কখনো অপরিষ্কার বা অপরিচ্ছন্ন বা ময়লাযুক্ত গ্লাস সামগ্রী নিয়ে আমরা আমাদের ল্যাবে কাজ শুরু করি। এবং যদি ময়লাযুক্ত বা অসুস্থ গ্লাস সামগ্রী নিয়ে আমরা আমাদের ল্যাবে কাজ শুরু করি তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টে ভুল আসবে। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ট্যাপের পানিতে আমাকে আগে গ্লাস সামগ্রীগুলো ধুয়ে ফেলতে হবে। গ্লাস সামগ্রী ধোয়ার পর যে কেমিক্যালটা আমি আমার গ্লাস সামগ্রীতে নিব সেই কেমিক্যালটা অল্প কিছু দিয়ে আমার গ্লাস আগে রিন্স করে নিতে হবে। একটা শব্দ হচ্ছে রিন্স করা। রিন্স করার মানে হচ্ছে এই কেমিক্যালটা আমি গ্লাস সামগ্রীতে দিব, সেই কেমিক্যালটা গ্লাস সামগ্রীতে আগে অল্প কিছু নিয়ে গ্লাস সামগ্রীটাকে অর্থাৎ আমার যে যন্ত্রপাতিটাকে ওয়াশ করে ফেলা। ধরো আমি আমার টেস্ট টিউবে অল্প পরিমাণ এসিড নিব, তাইলে সেক্ষেত্রে করবো কি টেস্ট টিউবে যদি আমি এসিড নিয়ে কাজ করি তাহলে টেস্ট টিউবে আগে একটু এসিড দিয়ে আহ, ভালো করে ওয়াশ করে ফেলা। অথবা আমি যদি বলি বুলেটে আমি ক্ষার নিব, তাহলে অল্প কিছু ক্ষার বুলেটে নিয়ে আগে বুলেটটাকে রিন্স করে ফেলা। রিন্স শব্দের মানে হচ্ছে অল্প কিছু ক্ষার নিয়ে আমার আহ, ওই কাঁচের যন্ত্রপাতিটাকে একবার অল্প একটু নিয়ে এটাকে বলা হয় রিন্স করা। তো যে কেমিক্যালটা আমি নিয়ে কাজ করবো সেই কেমিক্যাল অল্প পরিমাণে গ্লাস পরিষ্কার করা। তাহলে প্রথমে এক্ষেত্রে আগে করতে হবে আমাদেরকে ট্যাপের পানি দিয়ে ওয়াশ করতে হবে, দেন আমাকে পাতিত পানি ডিস্টিল ওয়াটার দিয়ে একবার ধৌত করতে হবে, এরপর রিন্স করতে হবে। ৩টা স্টেপ। গ্লাস নিয়ে কাজ করার আগে ট্যাপের পানি দিয়ে ধুয়ে ফেলবো, তারপর হচ্ছে আমার পাতিত পানি দিয়ে ধুয়ে ফেলবো, তারপর হচ্ছে আমি রিন্স করবো। এই ৩টা কাজ আমাকে করতে হবে। এক্ষেত্রে তৈলাক্ত পদার্থ থাকলে বিশেষত বুলেটের স্টপ কর্ক, তৈলাক্ত পদার্থ থাকলে বিশেষত বুলেটের স্টপ কর্ক পরিষ্কার করার ক্ষেত্রে বোতলে সংরক্ষিত ক্রমিক অ্যাসিড এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম পরিষ্কারক। যদি কখনো জিজ্ঞেস করা হয় ল্যাবরেটরিতে কোন রাসায়নিক পদার্থটি উত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের আনসার হবে পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রমিক অ্যাসিডের দ্রবণ অথবা ক্লিনচিং মিক্সচার বা ব্লাঞ্চিং মিক্সচার। এই অনেকগুলো নামে ডাকা হয় তাকে। ক্রমিক অ্যাসিড সলিউশন বা ক্রমিক অ্যাসিড দ্রবণ, ক্লিনচিং মিক্সচার, ব্লাঞ্চিং মিক্সচার। এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের গাঢ় সলিউশনটা। তাহলে এক্ষেত্রে আমরা আগে বোতলে সংরক্ষিত ক্রমিক অ্যাসিড দিয়ে সতর্কতার সাথে গ্লাভস পরা হাতে আমার যে বোরাডের স্টপ কর্কটা থাকবে এটা আমাকে আগে পরিষ্কার করে নিতে হবে। এরপর টেস্ট টিউব পরিষ্কার করার সময় বাম হাতে টেস্ট টিউবটা নিয়ে টেস্ট টিউবের পানিতে ডান হাত টেস্ট টিউব নিয়ে ট্যাপের পানিতে ডান দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে এটাকে ওয়াশ। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি আরেকটু বলি যে আমার আমার বুলেট যন্ত্রটা থাকে সেই বুলেটের মধ্যে একটা কি থাকে, নব থাকে বা চাবি থাকে, টপকক যেটাকে বলে আরকি। এখানে যদি অনেক সময় গ্রিস জমে যাওয়ার কারণে এটা অনেক সময় বন্ধ হয়ে যায় বা পরিষ্কার করার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে ক্রমিক অ্যাসিডের সলিউশনটা দিয়ে সতর্কতার সাথে আমার হাতে অবশ্যই গ্লাভস পরা থাকবে। গ্লাভস পরা হাতে ওখানে আমি একটু করে ক্রমিক অ্যাসিডের সলিউশনটা দিব। দেন আমি সেটাকে পরিষ্কার করব। আর টেস্ট টিউব পরিষ্কার করার সময় আমি আমার বাম হাতে টেস্ট টিউবটা দিব। অনেকটা হচ্ছে ধরো আমার এটা হচ্ছে টেস্ট টিউব। আচ্ছা টেস্ট টিউব এভাবে টেস্ট টিউবটা নিব। দেন এরপর হচ্ছে ট্যাপের ওটাতে আমি তার সরি ব্রাশ থাকবে। আম এই ব্রাশ দিয়ে আমি আমার টেস্ট টিউবটাকে পরিষ্কার করব। তাহলে যদি স্টপ কক পরিষ্কার করার প্রয়োজন পড়ে, বুলেটের স্টপ ককটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে গ্লাস আমার হাতে অবশ্যই গ্লাভস পরা থাকবে ল্যাবে যখন আমি কাজ করব। গ্লাভস পরা হাতে অল্প একটু ক্রমিক অ্যাসিডের সলিউশন সেখানে দিয়ে আমি সেটা। আর যদি কখনো আমার টেস্ট টিউব পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে আমি বাম হাতে টেস্ট টিউবটা ধরবো এবং ডান হাতে পানিটাকে যে ব্রাশ থাকবে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করব। এটা হচ্ছে কাজ। তাহলে আমি এখানে স্টপ কক বলতে বোঝাচ্ছি এই পয়েন্টটা মূলত আসলে এখানে অন্য কিছু
খুব বেশি পরিষ্কার করার প্রয়োজন হয় না। জাস্ট ওয়াশ করলে হয়ে যায় পানি দিয়ে। কিন্তু এই জায়গাটাতে ময়লা জমে থাকে বা গ্রিস জমে থাকে। যার কারণে আমার এই স্টপ কর্কটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় বা আমি মুভ করাতে পারি না। ফলে এটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিচ দিয়ে আর তরল পদার্থ পড়বে না। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বোরডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমার এই স্টপ কর্ক অংশটা। এই স্টপ কর্কের অংশটা হচ্ছে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোরডের ক্ষেত্রে। ওকে, এরপর আমরা সামনে যদি আগাই, যদি রঙিন পদার্থ যেমন লোহার সলিউশন, তো আমরা জানি ফেরাস সলিউশন গুলা হচ্ছে ফেরাস সালফেট, ফেরিক সালফেট এগুলো সাধারণত বিভিন্ন কালার দেয়, অর্থাৎ সবুজ বর্ণ, বাদামি বর্ণ। কারণ এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলসমূহের লবণ অবশ্যই বর্ণযুক্ত হবে। ওভারঅল সলিউশন নীলাভ সবুজ হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আম পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি সলিউশন গুলো হচ্ছে টেস্ট টিউবে ব্যবহার করলে সেক্ষেত্রে টেস্ট টিউবের মধ্যে আমার কালার দেখা যাবে। কেন কালার দেখা যাবে? কারণ এই যে সলিউশন গুলো হচ্ছে রঙিন। কারণ আমি যখন এই কেমিক্যাল গুলো আমার টেস্ট টিউবে নিয়ে আমি কাজ করি তখন টেস্ট টিউবের গায়ে ওই যে রাসায়নিক পদার্থটা নিলাম সেই রাসায়নিক পদার্থের বর্ণটা লেগে থাকে। তাহলে সেক্ষেত্রে ব্যবহার করে যদি আমরা না ধুয়ে রেখে দিই তখন ওই টেস্ট টিউবের ভেতরে এই কালারটা কি হয়ে থাকে? লেগে থাকে। পরে পরিষ্কার করতে গিয়ে অনেক সময় লাগে। যেহেতু এটা তখন টেস্ট টিউবের গায়ে লেগে থাকে। কারণ আমি তো শুরুতে কেমিক্যালটা নিয়ে কাজ করার পর আমি এটা পরিষ্কার করিনি। আমি যদি বলি টেস্ট টিউবে আমি কেমিক্যাল সলিউশন নিলাম, আম তাইলে এটা সাধারণত কমলা বর্ণের হয়, গোলাপি বর্ণের হয়। ক্রোমেটটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে কমলা বর্ণের আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে গোলাপি বর্ণের। এই সলিউশন গুলা নিয়ে যখন আমি আমার টেস্ট টিউবে কাজ করি তখন আম পরিষ্কার না করে আমি রেখে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার টেস্ট টিউবের গায়ে কি লেগে থাকবে? ওই কালারের একটা স্পট পড়ে থাকবে, কিছু একটা স্পট পড়ে থাকবে। তার মানে তখন পরবর্তী যখন পরের দিন বা এর ১ সপ্তাহ আমি যখন আবার অথবা এই কাজ করলাম তারপরের দিনও যদি কাজ করি সেক্ষেত্রে টেস্ট টিউবে এটাকে ওয়াশ করাটা অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে গ্লাস সামগ্রী ব্যবহারের শেষে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। তো যেহেতু সময় লাগে তো তার চেয়ে বেটার হচ্ছে কি আমি যেদিন কাজ করব সেদিনই আমি আমার টেস্ট টিউবটাকে সঙ্গে, সঙ্গে পরিষ্কার করে রেখে দেয়া। আমার কথা কি বোঝা গেছে? এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আমি যদি ফেরাস সালফাইডের সলিউশন নিয়ে কাজ করি আমার টেস্ট টিউবে, তাহলে কাজ শেষ হওয়ার পর আমি আমার টেস্ট টিউবটাকে আমার অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে। আর যদি না হয় তাহলে সে অপরিষ্কার করে আমি যদি রেখে দিই তাহলে সেক্ষেত্রে পরের দিন এসে দেখা যাবে কি আমার টেস্ট টিউবের গায়ে যে কেমিক্যালটা নিয়ে আমি কাজ করলাম সেই কেমিক্যালের কালারের স্পট পড়ে যাবে অপরিষ্কার অবস্থায়। করতে গেলে আমার যথেষ্ট সময় লাগবে। এজন্য অবশ্যই যেদিন কাজ করব সেই কেমিক্যালটা যে কেমিক্যাল নিয়ে যেদিন কাজ করব সেই কেমিক্যাল নিয়ে কাজ করার পরে আমি আমার সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ট্যাপের পানি দিয়ে ভালো করে ধুয়ে এরপর আমি আমার নির্ধারিত স্ট্যান্ডে সেগুলা রেখে দিব। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন এই দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কমলা বর্ণের। ঠিক আছে? এগুলো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2। এরপর হচ্ছে ফেরাস সালফেট হালকা সবুজ। এরপর হচ্ছে আ এই দেখেন এগুলো হচ্ছে আমার সবগুলো রঙিন রাসায়নিক পদার্থ টেস্ট টিউবে নেওয়া হয়। তো স্বাভাবিকভাবে আমি যদি এগুলো অপরিষ্কার করে রেখে দিই, সেখানে অবশ্যই যে কালারটা নেওয়া হলো সেই কালারের অপদ্রব্য বা স্পট পড়ে থাকবে। এই যেমন এই টেস্ট টিউবের মধ্যে হলুদ হলো, তাহলে এটা যদি আমি না পরিষ্কার করে রেখে দিই তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে। বেটার হচ্ছে আমি এটা নিয়ে গেলে আমি এটাকে ট্যাপের পানি দিয়ে ওয়াশ করে এভাবে স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। যাতে পরের দিন এসে আমি আ অল্প একটু করে ওয়াশ করে আমি আমার কাজটা শুরু করতে পারি। এখানে দেখেন এগুলো হচ্ছে আমার জন্য কপার সালফেটের সলিউশন, এরপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন। ঠিক আছে? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন। এই যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন এই যে গোলাপি বর্ণ। ঠিক আছে? আর এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন K2Cr2 এটা হচ্ছে কপার সালফেটের সলিউশন। তাহলে একটু খেয়াল রাখি। এগুলো হচ্ছে আমার জন্য কপার সালফেটের সলিউশন, এটা পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ আর এটা ম্যাঙ্গানেটের দ্রবণ। এটা হচ্ছে আমার জন্য একটু নীলাভ সবুজ টাইপের নীল টাইপের হয়, ব্লু কালার কপার সালফেট নীল বর্ণ হয়। আর এটা হচ্ছে আমার কমলা বর্ণ, এটা হচ্ছে আমার গোলাপি বর্ণ। এগুলো হচ্ছে আমার জন্য বিভিন্ন কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের বর্ণ। আর এরপর হচ্ছে আমরা যদি দেখি সাধারণত অ্যামোনিয়া দ্রবণ দিয়েও কাঁচের যন্ত্র পরিষ্কার হয়। তাহলে আমরা ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে পারি। এরপর হচ্ছে সাধারণত ট্যাপের পানি দিয়ে পরিষ্কার করতে পারি। তাহলে ২ নম্বর পয়েন্টে আমরা যেটা দেখলাম, আমরা একটু খেয়াল করে দেখি যে ১ম পয়েন্ট আমরা যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে কি, যদি তৈলাক্ত পদার্থ থাকে তাহলে সেক্ষেত্রে আমার ক্রোমিক অ্যাসিডের সলিউশন দিয়ে আমি পরিষ্কার করব। আর যদি তৈলাক্ত পদার্থ না থাকে, যদি রঙিন পদার্থ নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে ট্যাপের পানি দিয়ে সঙ্গে, সঙ্গে আমি এটাকে ধুয়ে রেখে দিব। এরপর হচ্ছে উম কাঁচের যন্ত্রপাতিকে আমি আমার অ্যামোনিয়া সলিউশন দিয়েও পরিষ্কার করতে পারি। অ্যামোনিয়া দ্রবণ দিয়েও কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করা যায়। তবে অদ্রবণীয় অজৈব পদার্থ যদি থাকে তাহলে সেগুলোকে HCl দ্বারা পরিষ্কার করতে হবে। যে লঘু HCl দিয়ে পরিষ্কার করব। অদ্রবণীয় অজৈব পদার্থ। অদ্রবণীয় অর্থাৎ আমি আমার টেস্ট টিউবে যে কেমিক্যালটা নিলাম সেটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, বাট এটা হচ্ছে সলিবল না, পানিতে মিশতেছে না। তাহলে সেক্ষেত্রে আমার HCl লঘু HCl দিয়ে আমি আমার টেস্ট টিউব বা কাঁচের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করব। তৈল বা গ্রিস জাতীয় পদার্থ যদি থাকে তাহলে সেক্ষেত্রে চুন ও ইথানল দ্বারা পরিষ্কার করা। তেল জাতীয় বা গ্রিস জাতীয় পদার্থ যদি আমার টেস্ট টিউব বা কাঁচের যন্ত্রপাতি লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এসিটন বা প্রোপানন অথবা ইথানল দিয়ে আমি পরিষ্কার করতে পারি। খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে যে অদ্রবণীয় অজৈব পদার্থ যদি আমার টেস্ট টিউব বা কাঁচের যন্ত্রপাতি থাকে তাহলে সেক্ষেত্রে কোন রাসায়নিক পদার্থ দিয়ে আমি আমার কাঁচের যন্ত্রপাতি বা টেস্ট টিউব পরিষ্কার করব? আনসার হবে কি? লঘু HCl। তেল বা গ্রিস জাতীয় পদার্থ নিয়ে যদি আমি কাজ করি, কোন রাসায়নিক পদার্থ নিয়ে পদার্থ দিয়ে আমি যন্ত্রপাতিটাকে পরিষ্কার করব? এক্ষেত্রে আনসার হবে কি? এসিটন বা প্রোপানন ও ইথানল দিয়ে আমি আমার কাঁচের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করব। আবার যদি গ্রিস, পলিমারীয় অবশেষ মানে পলিমার টাইপের কম্পাউন্ড নিয়ে কাজ করি বা সিলিকন তেল নিয়ে তাহলে সেক্ষেত্রে এই রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার পর এই কাঁচের যন্ত্রপাতিগুলো অবশ্যই ড্যাকন 90 দিয়ে আমাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তাহলে একটু খেয়াল রাখতে হবে, গ্রিজ বা পলিমারীয় অবশেষ বা সিলিকন তেল পরিষ্কার করার জন্য ড্যাকন 90 ব্যবহার করা হয়। অদ্রবণীয় অজৈব পদার্থ পরিষ্কার করার ক্ষেত্রে লঘু HCl ব্যবহার করা হয়। তেল বা গ্রিজ জাতীয় পদার্থ যদি হয় তাহলে সেক্ষেত্রে পরিষ্কার করার জন্য এসিটন বা ইথানল ব্যবহার করা হয়। লুব্রিকেটিং অয়েল, সিলিকন গ্রিস প্রভৃতি যদি আমার কাঁচের যন্ত্রে এগুলো পরিষ্কার করার জন্য কাঁচ সামগ্রীকে সোডিয়াম কার্বনেটের সলিউশনের মধ্যে লঘু উত্তপ্ত সলিউশনের মধ্যে আমি সেটাকে ডুবিয়ে পরিষ্কার করব। লুব্রিকেটিং, সিলিকন, গ্রিস প্রভৃতি দূর করার জন্য কাঁচ সামগ্রীকে সোডিয়াম কার্বনেটের লঘু ডুবিয়ে আমি আমার কাঁচের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করব। কারণ সোডিয়াম কার্বনেটের সলিউশন আমার জন্য ডিটারজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, তেল বা গ্রিস জাতীয় পদার্থ যদি আমার পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে সবচেয়ে উত্তম পরিষ্কারক হচ্ছে ক্লিনচিং মিক্সচার বা পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন। আর এরপর হচ্ছে কি, সাধারণত কোনো রঙিন পদার্থ নিয়ে কাজ করলে ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ নিয়ে কাজ করলে তাহলে সঙ্গে, সঙ্গে ধুয়ে ফেলবো ট্যাপের পানি দিয়ে। আর এরপর হচ্ছে যদি কোনো রাসায়নিক পদার্থ পরিষ্কার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি চাইলে অ্যামোনিয়া সলিউশনও ব্যবহার করতে পারি। অদ্রবণীয় যদি কোনো অজৈব পদার্থ থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচ সামগ্রী পরিষ্কারের জন্য লঘু HCl এর সলিউশন ব্যবহার করতে পারি। তেল বা গ্রিস জাতীয় পদার্থগুলো পরিষ্কার করার ক্ষেত্রে অ্যাসিটন বা প্রোপানন ব্যবহার করা যায়, অ্যালকোহলও ব্যবহার করা যায়। গ্রিস বা পলিমারীয় অবশেষ বা সিলিকনের তেল যদি কোনো আমার কাঁচের যন্ত্রপাতিতে নিয়ে করি তাহলে সেক্ষেত্রে ওই কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করার সময় ড্যাকন 90 ব্যবহার করতে পারি। লুব্রিকেটিং অয়েল, সিলিকন, গ্রিস প্রভৃতি দূর করার জন্য সোডিয়াম লঘু উত্তপ্ত সলিউশন মানে হালকা একটু আম তাপ দেওয়া সলিউশনের মধ্যে দিয়ে আমি এটা পদার্থটা রাসায়নিক পদার্থ পরিষ্কার করতে পারি যদি কাঁচের যন্ত্রপাতিতে লেগে থাকে। কারণ সোডিয়াম কার্বনেটের সলিউশনটা আমার জন্য ডিটারজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা একটু খেয়াল রাখবো এই বিষয়গুলা। এই যে ৫ টা পয়েন্ট। তেল বা গ্রিস জাতীয় পদার্থ আমার পরিষ্কার করার জন্য সবচেয়ে উত্তম পরিষ্কারক হচ্ছে ব্লিচিং মিক্সচার বা ব্লাঞ্চিং মিক্সচার বা পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন। পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ। ব্লিচিং মিক্সচার বলা আরকি। ক্রোমিক অ্যাসিডের দ্রবণ বলা আরকি। পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন হচ্ছে ক্রোমিক অ্যাসিডের দ্রবণ। আ তারপর হচ্ছে সাধারণত রঙিন পদার্থ নিয়ে কাজ করলে সেক্ষেত্রে ট্যাপের পানি দিয়ে আমি ভালো করে সঙ্গে, সঙ্গে ওয়াশ করে ফেলবো।
তারপর হচ্ছে আমার অ্যামোনিয়া সলিউশনও আমি কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারি। অদ্রবণীয় অজৈব পদার্থ যদি হয় তাহলে সেক্ষেত্রে লৌহ HCl ব্যবহার করতে পারি। তেল বা গ্রিস জাতীয় পদার্থ হলে সেক্ষেত্রে আমি এসিটন বা প্রোপানল অথবা ইথানল নিয়ে আমি কাজ করতে পারি। গ্রিস বা পলিমারীয় অবশেষ বা সিলিকন তেল পরিষ্কার করার জন্য ড্যাকন 90 ব্যবহার করা যায়। লুব্রিকেটিং অয়েল, সিলিকন, গ্রিস প্রভৃতি দূর করার জন্য কাজ সামগ্রীকে সাধারণত সোডিয়াম কার্বনেটের লঘু উত্তপ্ত সলিউশনের মধ্যে দিয়ে একটু ডুবায় রাখলে তারপর আমি আমার কাজের যন্ত্রপাতিগুলো পারি। এগুলা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো পরীক্ষায় আমার আসলে লিখতে হবে। এরপর আমি যদি দেখি যে আমার ওয়াশিং দ্য ইউজড আপ গ্লাস অ্যাপারেটাস, আমার ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতিগুলোকে আমি কিভাবে পরিষ্কার করব? তাহলে ১ম এ যে বিষয়গুলো বললাম 10% সোডিয়াম কার্বনেটের সলিউশন। এটা একটা ডিটারজেন্ট। সোডিয়াম কার্বনেটের 10% সলিউশনটা হচ্ছে বড় প্লাস্টিকের গামলায় নিয়ে এতে ময়লাযুক্ত গ্লাস সামগ্রীগুলোকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারপর ব্রাশ দিয়ে আমি কি করে ফেলবো? ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে পারবো। তাহলে এক্ষেত্রে যে বিষয়টা বললাম, আম আমার সোডিয়াম কার্বনেটের সলিউশনের মধ্যে আমি আমার ব্যবহৃত কাঁচের যন্ত্রটাকে একটু ডুবাবো। ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে তারপর আমি সেটাকে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করব। ডিটারজেন্ট ডেকন 90 খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকর একটি ডিটারজেন্ট। ডিটারজেন্ট ডেকন 90 কেন এটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী? বলা হচ্ছে আ এটা পরিবেশের জন্য খুবই সহায়ক। গুড ফর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশের জন্য। সাধারণত আমরা জানি ডিটারজেন্ট পরিবেশের জন্য সহায়ক নয়, পরিবেশকে দূষিত করতে পারে। কিন্তু এটা পরিবেশকে দূষিত করে না। কারণ এটা পানিকেও দূষিত করে না। পানিকে কেন দূষিত করে না? তার কারণ হচ্ছে এর মধ্যে কোন ধরনের ফসফেট অংশ নেই। ফসফেট অংশ না থাকার কারণে এটা পুরোটাই কি হয়ে যায় যখন আম অপদ্রব্য পরিষ্কার করে আমি যখন এটাকে ফেলে দিই তখন এটা বায়োডিগ্রেডেবল অর্থাৎ মাটির অণুজীব দ্বারা এটা ভেঙে যায়। যার কারণে এটা আমার পরিবেশের ক্ষতি করে না। কিন্তু সাধারণ ডিটারজেন্ট মাটিতে যখন আমরা পানির সাথে যখন ব্যবহার করার পর যখন আমি ফেলে দিই সাধারণ ডিটারজেন্ট গুলো তাহলে সেগুলা পরিবেশের জন্য ক্ষতিকর হয়। অর্থাৎ পরিবেশ জন্য ক্ষতিকর হয়, পানিকে দূষিত করে। এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল না। অর্থাৎ অণুজীবের উপস্থিতিতে এগুলো ভেঙে যায় না। মাটির সাথে মিশে যায় না। আর তাদের মধ্যে কি থাকে? ফসফেট থাকে। তা আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করে যে ডিটারজেন্ট ডেকন 90 টা খুবই কার্যকরী একটি আম পরিষ্কারক। এর কারণটা কি? তাহলে আমরা কি বলব? এটার কার্যকরী পরিষ্কারক হওয়ার পেছনে কারণ কি? এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়, পরিবেশের জন্য উপকারী। এটা পানিকে দূষণ করে না। এরপর হচ্ছে এটার মধ্যে কোন ধরনের ফসফেট নেই এবং এটি শতভাগ মাটির অণুজীবের উপস্থিতিতে এটা ভেঙে যায়। তো বায়োডিগ্রেডেবল। এই পয়েন্টগুলো আমাকে লিখতে হবে। যে এটা পরিবেশের জন্য খুবই সহায়ক, এটা পানিকে দূষণ করে না, এটা ফসফেট মুক্ত এবং এটা মাটির অণুজীবের উপস্থিতিতে কি হয়ে যায়? এটা ভেঙে যায়। ফলে মাটিকে দূষণ করে না। এরপরে আমরা যদি একটু দেখি রাসায়নিক ল্যাবের প্রায় সব গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমরা ডেকন 90 ব্যবহার করতে পারি। এই পয়েন্টটা একটু দেখেন। রাসায়নিক ল্যাবের প্রায় সব কাঁচের সামগ্রী পরিষ্কার করার জন্য ডেকন 90 আমরা ব্যবহার করতে পারি। এটা অত্যন্ত কার্যকর একটি ডিটারজেন্ট। বিভিন্ন ধরনের ময়লা যেমন গ্রিস, আলকাতরা জাতীয় পদার্থ, সিলিকনের তেল, পলিমারিক অবশেষ ও প্রভৃতিও এটা দিয়ে পরিষ্কার করা যায়। আমরা এর আগে যে আমরা প্রত্যেকটার জন্য আলাদা পরিষ্কারক পড়েছিলাম। এক্ষেত্রে বলা হচ্ছে কি আমরা চাইলে সবগুলোর জন্য ডিটারজেন্ট ডেকন 90 ও ব্যবহার করতে পারি। আর ডেকন 90 হচ্ছে একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটি পানিতে তেমন করে না এবং শতভাগ অণুজীব দ্বারা ভাঙন যে বিষয়টা বলেছিলাম সেটাই। যে মেক্সিমাম প্রায় সব কাঁচের গ্লাস সামগ্রী ব্যবহারের পর ল্যাব ল্যাবে যখন আমি কাজ করব, কাজ শেষ করে আমি চাইলে সব গ্লাস সামগ্রী আমি ডেকন 90 দিয়ে পরিষ্কার করতে পারি। কারণ ডেকন 90 একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটার মধ্যে কোন ধরনের ফসফেট থাকে না, পরিবেশের দূষণ করে না, পানি দূষণ করে না এবং এই রাসায়নিক পদার্থটা মাটির অণুজীবের উপস্থিতিতে ভেঙে যায়। ফলে আমার জন্য এটা পরিবেশের জন্য সহায়ক। ক্রমিক অ্যাসিডের সলিউশন রাসায়নিক ল্যাবে গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক। এই পয়েন্টটা আমাকে একটু মাথায় রাখতে হবে। যদি আমাদের পরীক্ষায় কখনো আসে যে ক্রমিক অ্যাসিডের সলিউশন নিচের কোনটি সর্বোত্তম পরিষ্কারক রূপে কাজ করে? তাহলে আনসার হবে কি? ক্রমিক অ্যাসিডের দ্রবণ। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের সলিউশনটাকে বলা হয় আমার ক্রমিক অ্যাসিডের দ্রবণ, ক্লিনচিং মিক্সচার বা ব্লাঞ্চিং মিক্সচার। গ্লাস সামগ্রীর গায়ে বিশেষত বোরেটের গায়ে লেগে থাকা গ্রিজ বা তেল জাতীয় পদার্থ দূর করার জন্য ক্রমিক অ্যাসিডের দ্রবণ বা মিশ্রণ খুবই কার্যকরী। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে নিচের কোন
গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আনসার হবে কি বুরেট। বুরেটের যে টপ কোট থাকে সেখানে যে তেল বা গ্রিজ জাতীয় পদার্থ লেগে থাকা এটাকে দূর করার জন্য আমরা ক্রোমিক অ্যাসিডের সলিউশনটা বেশি ব্যবহার করে থাকি। কারণ ক্রোমিক অ্যাসিডের সলিউশন হচ্ছে তীব্র জার। তার মানে ক্রোমিক অ্যাসিডের সলিউশনটা মূলত ময়লা পরিষ্কার করে কোন বিক্রিয়ার মাধ্যমে? জারণ বিক্রিয়া। ক্রোমিক অ্যাসিডের সলিউশনটা ময়লা পরিষ্কার করে মূলত কোন বিক্রিয়ার মাধ্যমে? জারণ বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ জাইমান অক্সিজেন উৎপন্ন করে। যেখানে বলা আছে বিক্রিয়াকালে এটি জাইমান অক্সিজেন উৎপন্ন করে। তৈল জাতীয় ময়লা পদার্থকে এই জাইমান অক্সিজেন জারিত করে ময়লাকে দূর করে। তাহলে আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় নিচের কোন রাসায়নিক পদার্থটি সর্বোত্তম পরিষ্কারক, আমাদের আনসার হবে ক্রোমিক অ্যাসিডের সলিউশন। এটি সাধারণত কিভাবে কাজ করে? এটা একটি শক্তিশালী জারক পদার্থ, ফলে জার্মান অক্সিজেন উৎপন্ন করে। ওই জার্মান অক্সিজেন ময়লার সাথে জারণ বিক্রিয়ার মাধ্যমে ময়লাটাকে দূর করে দেয়। এভাবেই ক্রোমিক অ্যাসিডের সলিউশন পরিষ্কারক হিসেবে কাজ করে। এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমি মিক্স করি তাহলে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে, এই যে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। এবং এখানে মজার বিষয় হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এই যে সলিউশনটা তৈরি করার সময় ৭০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট উৎপন্ন হয়। অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমাদেরকে কখনো যদি জিজ্ঞেস করা হয় ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ তৈরির বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। কোন বিক্রিয়ার মাধ্যমে ক্রোমিক অ্যাসিডের সলিউশন ময়লাকে পরিষ্কার করে? উত্তর হবে কি জারণ বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ার কারণে এই দ্রবণটা তৈরি করার সময় খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। সলিউশনটা তৈরি করার সময় আমরা অবশ্যই ওই সলিউশনটাকে রুম টেম্পারেচারে রেখে সলিউশনটা তৈরি করার জন্য। রুম টেম্পারেচারে কিভাবে রাখবো? যে, যে বিখারে আমি আমার সলিউশনটা তৈরি সেই বিখার বরফযুক্ত বা ঠান্ডা পানিযুক্ত আরেকটা বিখারে রেখে সলিউশনটা তৈরি করব। ১ম এ একটা বড় একটা নিব। আমি কিছু বরফের পানি দিব বা বরফ টুকরা দিব। আম এরপর যে বিকারটাতে আমি ক্রমিক অ্যাসিডের সলিউশন বানাবো সেই বিকারটা ওই বড় বিকারের মধ্যে সেট করে তারপর আমি আস্তে, আস্তে আমার সলিউশনটা বানাবো। তাহলে সেক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হয় সেই তাপটা আস্তে, আস্তে থাকবে, প্রশমিত থাকবে। কোন ধরনের দুর্ঘটনা ঘটবে না। একটা বিষয় হচ্ছে সলিউশন তৈরি করার সময় অবশ্যই হাতে গ্লাভস, চোখে চশমা, গগলস এবং মুখে মাস্ক লাগানো। এখানে কিছু আ বিষয় রয়েছে। এসিড মিশ্রণটি তৈরি করার পর স্বচ্ছ বর্ণ থাকলেও এই সলিউশনটা অনেকবার ব্যবহার করার কারণে এটি সবুজ বর্ণ ধারণ বোঝার চেষ্টা করেন। এই যে ক্রোমিক অ্যাসিডের যে সলিউশনটা, এই যে পুরোটাই হচ্ছে ক্রোমিক অ্যাসিডের সলিউশন। এই সলিউশনটা যখন আমি তৈরি করি তখন এটার স্বচ্ছ বর্ণ থাকে মানে পরিষ্কার বর্ণ থাকে। কিন্তু যখন আমি এই সলিউশনটা দিয়ে বারবার, আমি তো এমন না যে সলিউশনটা ফেলে দিব। এই সলিউশনটা দিয়ে একবার যন্ত্রপাতি আমি পরিষ্কার করলাম, দেন আমি সলিউশনটাকে রাখলাম। এরপর পরের দিন যখন আমি আমার কাঁচের যন্ত্রপাতি আবার পরিষ্কার করব তখন ওই সলিউশনটা দিয়ে আবার ব্যবহার করব। এভাবে আমি অনেকদিন আমার সলিউশনটা আমি ব্যবহার করতে পারব। কারণ সলিউশন এটা তো রাসায়নিক পদার্থ। এমন না যে আমি একবার পরিষ্কার করে ফেলে দিব বিষয়টা। এটা পরিষ্কার করে ওই ময়লা সলিউশনটা আমি রাখতে পারব। এই সলিউশনটাকে আমি বারবার ব্যবহার করতে পারব। এভাবে যদি আমি বারবার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিছুদিন পর এই স্বচ্ছ বর্ণটা একটু কি হয়ে যাবে? সবুজ বর্ণের হয়ে যাবে। তখন কিন্তু আমি আর এটাকে ব্যবহার করতে পারব। মানে আমি আমার সলিউশনটা একবার না অনেকবার ব্যবহার করতে পারব। তবে অনেকবার ব্যবহারের কারণে এখানে সবুজ বর্ণ হয়ে যাবে স্বচ্ছ বর্ণটা। তখন আর ব্যবহার করা যাবে না। এটা জারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণে জারণ ক্ষমতা থাকে না। তাই সবুজ রঙের ক্রোমিক সালফেট Cr2SO4 তৈরি হওয়ার ফলে এই মিশ্রণটা আর ব্যবহার করা যায় না। তাইলে আমরা একটু মাথায় রাখবো এই বিষয়গুলো যে ক্রোমিয়াম, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণটার নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিডের দ্রবণ। এই দ্রবণটা স্বচ্ছ বর্ণের হয়। বারবার ব্যবহার করার কারণে এটা অনেকদিন ব্যবহার করলে তখন ওই সলিউশনটা সবুজ বর্ণের হয়ে যায়। তখন আর সেটাকে কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার বিধি। এটা কিভাবে ব্যবহার করব? ব্যবহার করার সময় হাতে অবশ্যই গ্লাভস পরা থাকতে হবে। অতি সাবধানতার সাথে ময়লাযুক্ত গ্লাস সামগ্রী যেমন পিপেট, বুরেট, কনিক্যাল ফ্লাস্ক ইত্যাদিকে ক্রমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা পূর্ণ করে প্রয়োজন মতো কয়েক ঘন্টা বা ১ দিন দিয়ে ওই ক্রমিক অ্যাসিড মিশ্রণটাকে আবার গ্লাস স্টপার যুক্ত বিখারক বোতলে ঢেলে রাখা হয়। তাহলে যে বিষয়টা বললাম যন্ত্রপাতি, বিখার, টেস্ট টিউব বা
বুরেট। এটাকে আমি ক্রমিক অ্যাসিডের সলিউশন দিয়ে কয়েকদিন বা কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে ওই ক্রমিক অ্যাসিডের সলিউশনটা কোনো একটা রিয়েজেন্ট বোতলে রাখবো। কারণ এমন নয় যে ১ম বার পরিষ্কার করে আমি আমার সলিউশনটা ফেলে দিব। আমি কিন্তু এটা বলিনি। এই সলিউশনটা আমি রেখে দিতে পারবো। ওই রেখে দেওয়ার কারণ কি, ওটা দিয়ে আমি আবার পরবর্তীতে কোনো একটি কাজের যন্ত্রপাতি করতে পারবো। এই কথাটা এখানে বলা হচ্ছে যে প্রয়োজন মতো কয়েকদিন বা কয়েক ঘন্টা রেখে ওই ক্রমিক অ্যাসিড মিশিয়ে আবার গ্লাস টপার মানে চিপিযুক্ত গ্লাস আ বিকারক বোতলে আমি ঢেকে রাখ ঢেলে রাখবো। এরপর গ্লাস সামগ্রীকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব। আমি ১ম এ আমার যে গ্লাসের সামগ্রীটা রয়েছে সেটাকে ক্রমিক অ্যাসিডের সলিউশন দ্বারা পূর্ণ করে রেখে দিব। এরপর ওই সলিউশনটা আমি পুনরায় ঢেলে আরেক জায়গায় রাখবো। রাখবো মানে হচ্ছে স্টোর করে রাখবো। এরপর ওই গ্লাস সামগ্রীটাকে আমি পানিতে ফেলবো। কিছু তৈলাক্ত পদার্থ ক্রমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা খুব ধীরে জারিত হয়। তখন ময়লাযুক্ত গ্লাস সামগ্রীকে আম ক্রমিক অ্যাসিড মিশ্রণে কয়েকদিন পর্যন্ত ডুবিয়ে রাখা হয়। ময়লা সহজে জারিত হয় না, তখন ক্রমিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা কয়েকদিন রেখে দিতে হয়। বিশেষ করে বোরাটের স্টপ কর্কের ভিতরে গ্রিজকে এরূপে বোরাটের স্টপ কর্কে যে গ্রিজ লেগে থাকে বা ময়লা লেগে থাকে এভাবেই পরিষ্কার করতে হয়। তাহলে এই বিষয়গুলো আমরা একটু কয়েকবার পড়লে ধৈর্য ধরে ইনশাআল্লাহ এগুলো আমাদের মাথায় থাকবে। এরপর আমরা যদি দেখি ক্রমিক অ্যাসিডের মিশ্রণটা আসলে তৈরি করব কেমনে? এটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত একটি কাচের বিখান নিতে হবে ২৫০ মিলি। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে এবং পটাশিয়াম ডাইক্রোমেটের পাশাপাশি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সলিউশন লাগবে। তাহলে পাতিত পানি লাগবে, কাচের বিকার লাগবে, পটাশিয়াম ডাইক্রোমেটের লবণ লাগবে আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। যে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে ৪ গ্রাম। আমি আমার আ ব্যালেন্স এর মাধ্যমে রাসায়নিক নীতি দিয়ে এটাকে পরিমাপ করে নিব। ৪০ এমএল ডিস্টিল ওয়াটার পাতিত পানি নিব এবং ৪০ এমএল গাঢ় সালফিউরিক অ্যাসিড ২ মোলার সালফিউরিক অ্যাসিডের সলিউশন নিব। কি লাগবে তৈরি করার জন্য? ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট মেপে নিব, ৪০ এমএল ডিস্টিল ওয়াটার নিব, পাতিত পানি নিব, আম ৪০ এমএল ২ মোলার গাঢ় সালফিউরিক অ্যাসিড। ৩ টা উপাদান নিব। পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন ডাইক্রোমেট ৪ গ্রাম, পাতিত পানি ৪০ এমএল, গাঢ় সালফিউরিক অ্যাসিড ৪০ এমএল। এগুলো আমি নিব। এরপর একটি ২৫০ এমএল এর পাইরেক্স গ্লাসের বিকারে ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের গুঁড়াকে ৪০ এমএল পাতিত পানিতে দ্রবীভূত করা হয়। হচ্ছে আমি বিকার নিব ২৫০ এমএল এর, সেখানে দিয়ে ৪০ এমএল পানি। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণ তৈরি হবে। এরপর সেই দ্রবণের মধ্যে ২ মোলার 40 এমএল সালফিউরিক অ্যাসিড আস্তে আমি স্লোলি যোগ করব। তাহলে স্লোলি যোগ করব কেন? একবারে ঢেলে দিব না। কারণ এখানে তো তাপ উৎপাদী বিক্রিয়া ঘটবে। যেকোনো সময় এটা বিস্ফোরণ করতে পারে। ধীরে আমি আস্তে নেড়ে যোগ করব। এবং তাহলে আরেকটা বিষয় বললাম কি? যে কাঁচের বিকারে আমি সলিউশনটা তৈরি করতেছি, সেই কাঁচের বিকারটা কিন্তু আরেকটা বড় বিকারের মধ্যে রাখতে হবে। বড় বিকারটার মধ্যে বরফের পানি বা বরফ দিয়ে রাখতে হবে। কারণ আমার ছোট বিকারে সলিউশন তৈরি হচ্ছে এবং সেখানে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। যার কারণে ওই তাপ উৎপাদী বিক্রিয়াটা বরফের সংস্পর্শে যখন থাকে তখন হিটটা আস্তে কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায়। কোন ধরনের দুর্ঘটনা ঘটে না। তখন তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে, তাই মিশ্রণের তাপমাত্রা ৭০ থেকে ৮০ ডিগ্রি পর্যন্ত হয়। মিশ্রণটিকে শীতল করার জন্য বিকারটিকে অন্য একটি বড় বিকারের মধ্যে রেখে বরফ পানি বা বরফের টুকরা বড় যে বিকারটা নিব ওখানে আমার ছোট বিকার ওই ছোট বিকারের মধ্যে আমি সলিউশনটা তৈরি করব। এরপর যখন কক্ষ তাপমাত্রায় সেটা সলিউশনটা শীতল হয় তখন রিয়েজেন্ট বোতলে আমি আমার সলিউশনটা রেখে দিব। এই হচ্ছে কাজ। তাহলে একটা বড় বিকার নিব, সেখানে আম বড় বিকারের মধ্যে আগে বরফের পানি দিয়ে রাখবো। এরপর আরেকটা ২৫০ এমএল এর ছোট একটা বিকার নিব। ওই ছোট বিকারের মধ্যে ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট নিব। এরপর এখানে ডিস্টিল ওয়াটার দিলে আমার পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণ তৈরি হবে। এরপর আমি নাড়ানি দিয়ে গ্লাস রড দিয়ে আস্তে নেড়ে আমি আমার ২ মোলার সালফিউরিক অ্যাসিডের ৪০ এমএল যোগ করব। এই হচ্ছে সলিউশন তৈরি করার নিয়ম। মিশ্রণ তৈরির পর স্বচ্ছ বর্ণ থাকলেও অনেকবার এটা ব্যবহারের সবুজ বর্ণের হয়ে যায়। তখন এই ক্রমিক অ্যাসিডের জারণ ক্ষমতা থাকে না। এই মিশ্রণটি আর ব্যবহার করা যায় না। এগুলো হচ্ছে ক্রমিক অ্যাসিড সলিউশন তৈরি করার নিয়ম। পরীক্ষায় মাঝে আসতে পারে, পরীক্ষায় লিখতে হতে পারে।
যে কিভাবে ক্রমিক অ্যাসিডের সলিউশন তৈরি করা হয়। তাহলে যে বিষয়টা বললাম, আমরা প্রথমত এইভাবে ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট মেপে নিব। এরপর আম ৪০ এমএল পানি নিব একটা কিসের মধ্যে? বিকারের মধ্যে ২৫০ এমএল এর বিকার। এরপর 2 মোলার সালফিউরিক অ্যাসিড ৪০ এমএল নিব। এরপর পানিটা এখানে দিয়ে পটাশিয়াম ডাইক্রোমেটের ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট এখানে ঢেলে দিই। তাহলে এখানে আমার একটা পটাশিয়াম ডাইক্রোমেটের আমার কমলা বর্ণের সলিউশন তৈরি হবে। তারপর সেই সলিউশনটা এরকম বরফযুক্ত পানির মধ্যে আমি ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখলে অর্থাৎ আগে থেকে ডুবিয়ে তারপর আমি কাজটা করব আরকি। আগে থেকে আমি একটা বড় বিকারের মধ্যে আমার ছোট বিকারটা সেট করে তখন আমি আমার সলিউশনটা এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে যে বিষয়টা বললাম ক্রমিক অ্যাসিডের সলিউশন দীর্ঘদিন ব্যবহার করলে এরকম হালকা সবুজ বর্ণের হয়ে যাবে। ঠিক আছে? গোলাপি থেকে হালকা সবুজ বর্ণের হয়ে যাবে। তখন আর ক্রমিক অ্যাসিডের সলিউশনটা আর ব্যবহার করা যাবে না। কারণ এটা জারণ ক্ষমতা কি হয়ে যাবে? নষ্ট হয়ে গেছে। ওকে? ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা। ক্রমিক অ্যাসিড ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? কারণ আমি তো এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সলিউশন ব্যবহার করতেছি। ফলে এটা আমার জন্য অবশ্যই ক্ষতিকর। বলা হচ্ছে কি ক্রমিক অ্যাসিডের মিশ্রণ তৈরি করতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা ধীরে, ধীরে যোগ করতে হবে। কারণ তখন তাপোৎপাদী বিক্রিয়া ঘটে। গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি শোষী ও ক্ষয়কারী পদার্থ। তাই গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহারকালে অর্থাৎ আমি যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডটা আমার ক্রমিক অ্যাসিডের সলিউশনে যোগ করব তখন অবশ্যই আমার সেফটি গ্লাস অর্থাৎ গগলস হাতে অবশ্যই গ্লাভস থাকবে, মুখে মাস্ক থাকবে। ক্রমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহারকালেও এই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখানে সালফিউরিক অ্যাসিড। ক্রমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহারকালে এটি যেন হাতে বা পায়ে বা শরীরে কোনো অংশে লাগে সেদিকে সতর্কতার সাথে এরপরেও যদি কোনো কারণে লেগে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণ পানি এরপর 5% সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে মাঝে, মাঝে জিজ্ঞেস করবে আমরা কিভাবে পটাশিয়াম আম ক্রমিক অ্যাসিডের দ্রবণ যদি কোনো কারণে অসতর্কতা বশত আমাদের শরীরের কোনো অংশে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত কি করব? আমরা প্রথমত ট্যাপের পানি দিয়ে ওই আক্রান্ত স্থানটা ধুয়ে ফেলবো। মনে করেন আমার এই জায়গায় একটু করে অ্যাসিড লাগলো। এই জায়গাটা আমি আগে ট্যাপের পানিতে দীর্ঘ সময় ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে এখানে আমি 5% সোডিয়াম বাইকার্বনেট সলিউশন দিব। এভাবে আমি আমার কাজগুলো সম্পাদন করার জন্য চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে ক্রমিক অ্যাসিডের সলিউশনটা আমার শরীরের বা ত্বকের কোনো আরেকটা বিষয় কি বললাম যে গ্লাস সামগ্রী থেকে তেল বা গ্রিজ জাতীয় পদার্থ দূর করার জন্য আমরা এসিটন বা প্রোপানল অথবা ইথানল দ্রবণ ব্যবহার করতে পারি। পরিষ্কার করার নিয়ম হচ্ছে আমরা প্রথমত একটা অপরিষ্কার কাঁচের এরপর উপযুক্ত দ্রাবক হতে পারে আমার ট্যাপের পানি হতে পারে অথবা হতে পারে ক্রমিক অ্যাসিডের দ্রবণ ধুয়ে রাখবো। এরপর ট্যাপের পানি দিয়ে সেটাকে ধুয়ে ফেলবো। কাঁচা তার মানে হচ্ছে আমার ব্যবহৃত কাঁচ পাত্র উপযুক্ত দ্রাবক বলতে বোঝাচ্ছে ওই যে আ ড্যাকন 90 সলিউশন অথবা অ্যামোনিয়া দ্রবণ অথবা ক্রমিক অ্যাসিডের দ্রবণ সাধারণ পানি যেটা দিয়ে আমার ময়লাটা যায়। যেমন কিছু, কিছু অজৈব রাসায়নিক পদার্থের ক্ষেত্রে আমার HCl ব্যবহার করতে হলো না। তাহলে HCl টা এখানে উপযুক্ত দ্রাবক হিসেবে আচরণ করবে। ময়লাটা অপসারিত হবে, ট্যাপের পানি দিয়ে ধুয়ে ফেলবো পরিষ্কার কাঁচের। এরপর আমি পাতিত পানি দিয়ে ধুয়ে শুষ্ক করে আ আমার গ্লাস সামগ্রীগুলোকে আমি নির্ধারিত সেলফ থাকলে ওই সেলফের মধ্যে স্ট্যান্ডের মধ্যে আমি রেখে দিব। আর বুলেট পরিষ্কারের সময় অবশ্যই সরু তার দিয়ে এই যে বুলেটের যে স্টপ কর্ড থাকে সেই স্টপ পিসগুলোকে বের করে আনা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে কি ছিদ্রটা পরিষ্কার করা। কারণ এই ছিদ্র যদি বন্ধ থাকে তাহলে কখনোই এর ভিতর দিয়ে তরলটা কি হবে না আসবে। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। কিভাবে রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার পর কাজ সামগ্রীগুলোকে পরিষ্কার করতে হয় সে বিষয়ে আমরা আমাদের আজকের ক্লাস আমরা আমাদের পরের ক্লাসে আলোচনা করব যে নিক্তির ব্যবহার ল্যাবরেটরিতে নিক্তি কিভাবে ব্যবহার করব।
বা কোন রাসায়নিক পদার্থ কিভাবে নিত্যে নিয়ে আমরা পরিমাপ করব। এই বিষয়গুলো আমাদের ক্লাস নম্বর 4 এ আলোচনা করব। তা আমি আজকের ক্লাস থেকে যদি একটু সামারি করি, সেক্ষেত্রে আমরা কি পাই? যে আমরা কাজের যন্ত্রপাতি নিয়ে আমাদের ল্যাবে যখন আমরা করি, তখন আমরা সবসময় চেষ্টা করব কাজের যন্ত্রপাতিগুলোকে কাজ করার পর সঙ্গে, সঙ্গে পরিষ্কার। এক্ষেত্রে আমরা ক্রমিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করতে পারি, আ সোডিয়াম কার্বনেটের সলিউশন ব্যবহার করতে পারি, ড্যাকন 90 ব্যবহার করতে পারি। সবচেয়ে উত্তম পরিষ্কারক হিসেবে সোডিয়াম ডাইক্রোমেটের দ্রবণ অর্থাৎ ক্রমিক অ্যাসিডের যে সলিউশন, সেই সলিউশনটা সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কাজ করে। আর হচ্ছে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিটারজেন্ট হচ্ছে ড্যাকন 90, এটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অ্যামোনিয়া সলিউশন দিয়ে আমি আমার কাজ সামগ্রী পরিষ্কার করতে পারি। এরপর হচ্ছে কি আ পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশনটা কিভাবে তৈরি করা হয়। পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন তৈরি করার জন্য ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে, ৪০ এমএল ডিস্টিল অয়েল লাগবে, আর 2 মোলার সালফিউরিক অ্যাসিড অর্থাৎ খারো সালফিউরিক অ্যাসিডের ৪০ এমএল সলিউশন। এই সলিউশনটা তৈরি করার সময় আমাকে অবশ্যই একটি বড় আকারের একটা বিকার নিয়ে সেখানে আগে বরফযুক্ত পানি রাখতে হবে। তারপর ছোট বিকারটা মাঝখানে বসিয়ে সেখানে ৪ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট ৪০ এমএল দিয়ে সলিউশনটা তৈরি করব। এরপর ধীরে, ধীরে নাড়ানি দিয়ে আমি খারো সালফিউরিকটা যোগ করে সলিউশনটা, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। ক্রমিক অ্যাসিডের দ্রবণ মূলত কাজ করে, এটা একটা জারক পদার্থ শক্তিশালী, ফলে জার্মান অক্সিজেন উৎপন্ন করে জারণ বিক্রিয়ার মাধ্যমে ময়লাকে পরিষ্কার করে। এই ক্রমিক অ্যাসিডের সলিউশন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা অবলম্বন করার পরেও যদি কোনো কারণে আমাদের শরীরের ত্বকে লেগে ক্ষেত্রে ভালোভাবে ট্যাপের পানিতে ওয়াশ করে দিয়ে তারপর এখানে 5% সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ দিয়ে আমার আক্রান্ত স্থানটা ধুয়ে ফেলতে হবে। অর্থাৎ মূলত অপরিষ্কার কাচের পাত্র উপযুক্ত দ্রাবক দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, কয়েক ঘন্টা বা কয়েকদিন রেখে দিতে হবে। এরপর ময়লাটা অপসারিত হবে, মানে ময়লাটা হবে। এরপর আমি সেটাকে ট্যাপের পানিতে ধুয়ে ফেলবো। তখন ট্যাপের পানিতে ধোয়ার পরে আমি আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে সেটাকে আমি রেখে, আর বুলেট পরিষ্কার করার সময় অবশ্যই বুলেটের যে স্টপ কভার থাকে সেটার পরিষ্কার করার বেশি প্রয়োজন হয়। ফলে সরু ছিদ্র অংশ দিয়ে একটা চিকন একটা তারের একটা প্রান্ত প্রবেশ করিয়ে গ্রিসগুলাকে বের করে তার বুলেটটা পরিষ্কার করব। আর বুলেটে পরিষ্কার করার ক্ষেত্রে আরেকটা বিষয় কাজ করতে পারি। আমার স্টপ কর্কের যে অংশ, ওই অংশটা আমি আমার উপযুক্ত দ্রাবকের মধ্যে ডুবিয়ে রেখেও বুলেটটাকে পরিষ্কার করতে পারি। আর নরমালি কাঁচের সামগ্রীগুলো পরিষ্কার করার সময় আমি আমার উপযুক্ত দ্রাবকের মধ্যে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রেখে তারপর আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করব, ডিস্টিল ওয়াটার ব্যবহার করব, পরিষ্কার করব। ট্যাপের পানি ব্যবহার করব, তারপর ডিস্টিল ওয়াটার ব্যবহার করব। আজকে আমাদের ক্লাস এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।